বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 3 পদার্থের গঠন, লেকচার 11। এই অংশে আজকে আমি আলোচনা করব বোরের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা। তোমাদের বইতে বোরের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপরেও আমি আজকে আলোচনা করে দিচ্ছি এই জন্য যে আমি যদি আলোচনা করে দিই, আলোচনা করার পর তোমরা যদি বইটা পড়ো খুব সহজেই সেটা বুঝতে পারবে এবং বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারবে। আসো আর দেরি না করে আমি এই আলোচনায় প্রবেশ করি। আসো আমি তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো লিখেছি এসএসসি রসায়ন অধ্যায় 3 পদার্থের গঠন, লেকচার 11। দেখো বোরের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। তো আমি তোমাদেরকে প্রথমে মডেলটা সম্পর্কে বলবো, এরপরে তার যে ডিমেরিটস অর্থাৎ সীমাবদ্ধতা রয়েছে, লিমিটেশন রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তোমরা জানো 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে তার মডেল প্রদান করেছিলেন। সেই মডেলটি গ্রহণযোগ্য ছিল, কিন্তু সেটার মধ্যে কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো সংশোধন করেছেন বিজ্ঞানী বোর, এবং তিনি 1913 সালে সেই ত্রুটিগুলো সংশোধন করে বোরের পরমাণু মডেল প্রদান করেন। সেই বোরের পরমাণু মডেলে 3টা কোটেশন রয়েছে। প্রথম কোটেশনটি হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব। শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, তিনি শক্তিস্তর সম্পর্কে প্রস্তাব করেছেন। সেটা কি আমি একটু বলে নিই। তোমরা জানো পরমাণুতে ইলেকট্রন রয়েছে। পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে, কিন্তু পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারবে না। কিছু অনুমোদিত কক্ষপথ থাকবে, যে কক্ষপথগুলোতে এই ইলেকট্রনগুলো অবস্থান করবে। আমি আবারও বলছি যে পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারবে না। পরমাণুতে কিছু সংখ্যক অনুমোদিত কক্ষপথ থাকবে, যে কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। ওই অনুমোদিত কক্ষপথগুলোকে শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর বলা হয়। এই প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই প্রধান শক্তিস্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, স্মল এন দ্বারা। এই এনের মান 1, এই এনের মান 2, এই এনের মান 3, এই এনের মান 4 ইত্যাদি হতে পারে। যেমন দেখো আমি একটা পরমাণুর ইয়েটা অঙ্কন করছি। এই যে এটা প্রথম প্রধান শক্তিস্তর, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তিস্তর। ঠিক এমনিভাবে এটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তিস্তর। এই যে এমনিভাবে এটা হচ্ছে চতুর্থ প্রধান শক্তিস্তর। এই যে এটা চতুর্থ প্রধান শক্তিস্তর। তো তোমাদেরকে বলি n=1 হওয়া মানে হচ্ছে প্রথম শক্তিস্তরে ইলেকট্রনটি রয়েছে। এই n=1 হলে প্রথম প্রধান শক্তিস্তরকে কে দ্বারা সূচিত করা হয়, কে। দ্বিতীয়টাকে বলা হয় এল, তৃতীয়টাকে বলা হয় এম, চতুর্থটাকে বলা হয় এন। এইভাবে সূচিত করা হয়। প্রথম প্রধান শক্তিস্তরকে কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয় প্রধান শক্তিস্তরকে এম দ্বারা প্রকাশ করা হয়, চতুর্থ প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্মল এন এর মান 1 হলে প্রথম প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তিস্তরকে বোঝায়। তাহলে ফাইনালি কি হলো? পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারবে না। এই ইলেকট্রনগুলো অনুমোদিত কিছু সংখ্যক কক্ষপথে ঘুরতে পারবে। ওই অনুমোদিত কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বলা হয়। এই প্রধান শক্তিস্তরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এন এর মান 1 হলে প্রথম প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তিস্তরকে বোঝায়, এন এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তিস্তরকে বোঝায়। আবার এন এর মান 1 হলে সেই প্রথম প্রধান শক্তিস্তরকে কে, এন এর মান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তিস্তরটিকে এল, এবং এন এর মান 3 হলে তৃতীয় প্রধান শক্তিস্তরটিকে এম, এবং এন এর মান 4 হলে চতুর্থ প্রধান শক্তিস্তরটিকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব।
এবার হচ্ছে দ্বিতীয় কোটেশনটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। স্বাভাবিকভাবেই যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকবে, বৃত্তাকার পথে ঘুরবে, তখন তার কৌণিক ভরবেগ থাকবে। যখন সরলরেখায় চলে, একটা বাস সরলরেখায় চলছে, এটা হচ্ছে কি রৈখিক ভরবেগ। আর যখন বৃত্তাকার পথে ঘুরে তখন এটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তো স্বাভাবিকভাবেই ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে। এই কৌণিক ভরবেগ কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে নাই, এটা বোরের পরমাণু মডেলে আছে। তো কৌণিক ভরবেগ বিজ্ঞানী বোর বলছেন যে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে mvr = nh/2s/। আমি সেটা লিখছি, দেখো, লক্ষ্য করো, আমি মুছে ফেললাম। কৌণিক ভরবেগ mvr, দেখো কৌণিক ভরবেগ mvr = nh/2π। দেখো, মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এই যে mvr, এই ইলেকট্রনটি আছে এখানে, এটা হচ্ছে ইলেকট্রনের ভর m, এই m হচ্ছে ইলেকট্রনের ভর, v এটা যে বেগে ঘুরছে এটা হচ্ছে v, আর হচ্ছে ব্যাসার্ধ mvr। তো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে mvr, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনটির বেগ, আর হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথে, যে কক্ষপথে সে আছে সেই কক্ষপথ পর্যন্ত দূরত্বটা, এই যে ব্যাসার্ধটা r mvr, এটা ইকুয়াল টু হচ্ছে nh/2s/। তাহলে বিজ্ঞানী বোর কি বলছেন, কোনো একটি ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেই কক্ষপথে ওই ইলেকট্রনটির কৌণিক ভরবেগ হচ্ছে mvr, কৌণিক ভরবেগ হচ্ছে mvr। এই mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π। এবার সেই h, পাই এগুলার পরিচয় আমি তোমাদেরকে দিচ্ছি, এটা মুছে ফেললাম। দেখো nh/2s/। তো তোমাদেরকে বলি, অনেক সময় দেখা যায় MCQতে চলে আসে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো তুমি যদি n এর মান 2 বসাও, 2 ক্যান্সেল, h/2, দেখো mvr ইকুয়াল টু কি আসবে, mvr ইকুয়াল টু হবে 2h/2π, কারণ দ্বিতীয় শক্তি স্তর যেহেতু n এর মান হবে 2, তো 2 বসালে 2 ক্যান্সেল, ইকুয়াল টু হবে h/π। দেখো তুমি সুন্দর করে বের করে ফেললে h/π। তো আমি যে কথাটা বলছিলাম যে এখন এখানকার এগুলোর পরিচয় দিতে হবে। দেখো m ইকুয়াল টু m ইলেকট্রনের ভর, m হচ্ছে ইলেকট্রনের ভর, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 9.11 ইন্টু 10⁻²8, দেখো 28 গ্রাম। আমি যদি এটাকে কেজিতে নিয়ে যাই, 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো 9.11 ইন্টু 31 কেজি, একবারে লিখে ফেললেই হলো। তবু তোমাদেরকে দেখালাম, গ্রামে হলে তোমরা গ্রামে পড়েছো, তো এটাকে 1000 দিয়ে ভাগ করলে 31 কেজি হবে। SI এককে আমরা লিখব, m গেল। এরপর আসো আর কক্ষপথের ব্যাসার্ধ পরিচয় দিচ্ছি, v ইলেকট্রনের বেগ। এরপর দেখো তাহলে m চলে গেল, r চলে গেল, v চলে গেল, n প্রধান শক্তি স্তর, এরপরে দেখো h প্লাঙ্ক কনস্ট্যান্ট। দেখো h ইকুয়াল টু হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, বিজ্ঞানী প্লাঙ্ক এটা দিয়েছেন, প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক, বাংলাতে বলা হয় ধ্রুবক। এবং এটার মান কত দেখো, এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। দেখো এটা একক কি, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তোমাদের MCQতে এগুলো আসবে, এই জন্য ওটা ভালো করে পড়বে। এই হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্ক ধ্রুবক, সেটা মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা বিজ্ঞানী
প্লাঙ্ক দিয়েছেন, এই জন্য এটার নাম প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে বুঝতেই পারছো পাইয়ের মান আর কি লিখবো, পাইয়ের মান 3.1416। তোমরা পাইয়ের মান যারা ম্যাথ করছো তারা জানো পাইয়ের মান 3.1416। আচ্ছা, তাহলে আমি এম ভি আর সব কিছু লিখলাম, এন এর মান লিখলাম, তারপর হচ্ছে প্রধান শক্তি স্তর এটা লিখলাম, এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, পাইয়ের মান তো জানো 3.1416, তারপর লিখে দিচ্ছি। আমি এটা মুছে ফেললাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, এটা মনে রাখবে, জুল সেকেন্ড। মুছে ফেললাম। আমি এখন পাইয়ের মানটা লিখছি। পাই ইকুয়াল টু হচ্ছে 3.1416, এইটা পাইয়ের মান। তাহলে যদি তোমাকে বলা হয় যে তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তৃতীয় শক্তি স্তরে, তাহলে আমি এন এর মান বসাবো 3, এইচ এর মান বসাবো 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, 2, এরপরে পাইয়ের মান 3.1416 বসিয়ে কাটাকাটি করে ক্যালকুলেটর দিয়ে তখন যে রেজাল্ট পাবো এত মিটার পার সেকেন্ড হবে কৌণিক ভরবেগ। যেহেতু এই ভরবেগ, দেখো ভরবেগ লক্ষ্য করো, ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো, ভর তো কেজিতে করব, ব্যাগের একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটার একক চলে আসবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যদি বের করতে বলে এমসিকিউতে, তাহলে আমরা সেটা করে ফেলতে পারবো এটা দিয়ে। তাহলে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব শেষ হলো। এবার শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তি বিকিরণ, রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি বিকিরণ করার কথা বলেনি, কিন্তু বোর পরমাণু মডেলে সে কথা বলা আছে। সেটা কি? বোর পরমাণু মডেল। দেখো, তো প্রথমে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, দ্বিতীয়ত হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, এবার তৃতীয় প্রস্তাবটি হচ্ছে যে কোনো পরমাণুতে যখন একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে থাকে, সেই শক্তি স্তরে থাকাকালীন সময়ে কোনো শক্তি সে শোষণ অথবা বিকিরণ কোনোটি করতে পারবে না। যদি সে শক্তি শোষণ করে তাহলে উচ্চতর শক্তি স্তরে চলে যাবে, আর যদি শক্তি বিকিরণ করে তাহলে নিম্নতর শক্তি স্তরে চলে আসবে। মানে বুঝতে চাচ্ছি, মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে আর এখানে একটি ইলেকট্রন এখানে আছে, এখান থেকে যদি এখানে আসে তাহলে শক্তি বিকিরণ করবে, আর এইখান থেকে যদি এইখানে যায় তাহলে শক্তি শোষণ করবে। অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল থেকে যদি এনের মান যদি কম হয়, যেমন এনের মান 1, তাহলে কি বোঝা যাচ্ছে? মানে নিম্ন শক্তির শক্তি স্তর n = 1 হলে প্রথম শক্তি স্তরটি কিন্তু নিম্ন শক্তির শক্তি স্তর, কম শক্তি সম্পন্ন। এরপর 2 নম্বর শক্তি স্তরটি কিন্তু প্রথম শক্তি স্তরের চেয়ে বেশি শক্তি সম্পন্ন, 3 নম্বর শক্তি স্তরটি আরও বেশি শক্তি সম্পন্ন। এনের মান যত বেশি হবে ওই শক্তি স্তরের শক্তি তত বেশি হবে। তো উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে চলে আসে তখন শক্তি বিকিরণ করে, আবার যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। তাহলে বোরের পরমাণু মডেল অনুসারে কোনো পরমাণু যখন কোনো একটি শক্তি স্তরে থাকে তখন সে শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটি করে না, কিন্তু যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয় তখন শক্তি শোষণ করে, আবার যদি উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে। এই বিকিরিত শক্তিকে যদি প্রিজমের মধ্যে রাখা হয় তখন দেখা যায় বর্ণালী সৃষ্টি হয়। অর্থাৎ প্রিজমের মধ্যে যখন ওই বিকিরিত শক্তিকে ফেলা হয় তখন প্রিজম করে কি ওই আলোক রশ্মিটাকে বিভিন্ন বর্ণে বিভক্ত করে দেয়, বেনিয়া সহকলা। ওই যে বিভক্ত করে দেয় ওই বেনিয়া সহকলাকেই বলা হচ্ছে বর্ণালী, বিভিন্ন রঙের সমাহার। তাহলে কোনো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে তখন শক্তি বিকিরণ করে। এই বিকিরিত শক্তি কোনো প্রিজমের মধ্যে যদি ফেলা হয় তাহলে বর্ণালী সৃষ্টি হয়। এখন সে যদি শক্তি শোষণ করে অথবা বিকিরণ করে আর সে শক্তিকে যদি বলা হয় ডেল্টা ই, দেখো শোষিত বা বিকিরিত শক্তি ডেল্টা ই, লক্ষ্য করো ডেল্টা ই = এইচ নিউ। দেখো এই নিউ কিন্তু কম্পাঙ্ক আর এইচ কিন্তু প্লাঙ্ক কনস্ট্যান্ট, একটু আগে আমরা দেখিয়েছি প্লাঙ্ক কনস্ট্যান্ট উপরে। তো ডেল ই = এইচ নিউ, মানে শক্তি যদি শোষণ করে
তাহলে তুমি শোষিত শক্তির ডেল ইকুয়াল টু এইচ নিউ দিয়ে পাবে। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে কম্পাঙ্ক। আবার যদি শক্তি বিকিরণ করে তাহলে তুমি ডেল্টা ই বলতে পারো, সেটার ক্ষেত্রেও তুমি ডেল্টা ই ইকুয়াল টু পাবে এইচ নিউ। আসো এইচ সি বাই ল্যামডা, লক্ষ্য করো ডেল ই ইকুয়াল টু এইচ নিউ এটা সম্ভব, আর ডেল্টা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে বিকিরিত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আর সি হচ্ছে আলোর বেগ। তোমরা জানো এই সি ইকুয়াল টু কিন্তু নিউ ল্যামডা। তাহলে আমি যদি এখন এই নিউর মানটা বসাই তাহলে সি বাই ল্যামডা, দেখো নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। এই জন্য এইচ নিউ, নিউর জায়গায় সি বাই ল্যামডা বসালে এই যে এটা ইকুয়াল টু এটা আসে, এটা এইভাবে আসে। এবার আমি তোমাদেরকে বলি সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। আলোর বেগ এসআই এককে, 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। আলোর বেগ এসআই এককে 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। তাহলে এই আলোর বেগ তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে যদি তোমাদের এমসিকিউতে আসে যে এরকম যে একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে যখন প্রথম শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন যে শক্তি বিকিরণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার বা এত মিটার, 0.5 মিটার, তাহলে ল্যামডার মান পেয়ে গেলে। এইচ এর মান মুখস্থ, সি এর মান এই যে এইটা বসিয়ে দিলে তুমি শক্তি কতটুকু শক্তি সে বিকিরণ করলো তা নির্ণয় করো, তখন বসিয়ে দিয়ে বের করে ফেলতে পারবে। এইভাবে এখানে কিন্তু অঙ্ক করতে হয়। আমি পরবর্তী লেকচারে এরকম দু একটা বিষয় তোমাদেরকে দেখাবো, আজকে শুধুমাত্র আলোচনা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাহলে শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাবটিও আমাদের শেষ হলো। আর এই তিনটি প্রস্তাব এই হচ্ছে বোরের পরমাণু মডেল, আর এই তিনটি প্রস্তাবই হচ্ছে বোরের পরমাণু মডেল। আলহামদুলিল্লাহ, বোরের পরমাণু মডেল নিয়ে আমরা আলোচনা করলাম, বোরের পরমাণু মডেল। এবার হচ্ছে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, যদিও বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অনেক উন্নত, তারপরেও বোরের পরমাণু মডেলের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, কিছু লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশনগুলো কি? প্রথম লিমিটেশন হচ্ছে এই, দেখো বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আমি আবারও বলছি, বোরের পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট, যেমন হাইড্রোজেনের একটা ইলেকট্রন রয়েছে, বোরের পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এটা একটা লিমিটেশন। 2 নম্বর লিমিটেশন, দেখো যখন কোনো পরমাণু উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে ফিরে আসে বা স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে। এই বিকিরণের ফলে পারমাণবিক বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, একটি রেখা পাওয়া উচিত, কিন্তু দেখা যায় যখন উচ্চতর ক্যামেরা দ্বারা তার বর্ণালী নেওয়া হয় তখন সেই বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায়। কেন এই একাধিক রেখা পাওয়া যায় সেই সম্পর্কে বোরের পরমাণু মডেল কোনো ব্যাখ্যা দেয়নি। আমি আবারও বলছি, যখন কোনো পরমাণুর ইলেকট্রন উচ্চতর শক্তিস্তরে থেকে নিম্নতর শক্তিস্তরে ফিরে আসে তখন সে শক্তি বিকিরণ করে। এই বিকিরিত আলোকরশ্মির জন্য একটিমাত্র বর্ণালীতে একটিমাত্র রেখা পাওয়া উচিত, কিন্তু যদি উচ্চতর অণুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকে বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় যে ওই বর্ণালীতে একটি রেখা না পেয়ে একাধিক রেখা পাওয়া যায়। কেন এই একাধিক রেখা পাওয়া যায় সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা বোরের পরমাণু মডেলে দেওয়া নেই। এইটা একটা ত্রুটি। এরপরে আসো বোরের পরমাণু মডেল বলা হয়েছে যে পরমাণুর বিভিন্ন শক্তিস্তরগুলো বৃত্তাকার, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে উপবৃত্তাকার শক্তিস্তর রয়েছে। শুধুমাত্র বৃত্তাকার নয়, বৃত্তাকার তো আছেই, এটা শুদ্ধ, কিন্তু তিনি তো উপবৃত্তাকারের কথা বলেননি। কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে উপবৃত্তাকার শক্তিস্তরও রয়েছে। তাহলে কি বোঝা গেল? বোরের পরমাণু মডেলে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়েছে, উপবৃত্তাকার কক্ষপথের কথা বলা হয়নি। এটি বোরের পরমাণু মডেলের একটি ত্রুটি। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বইটা খুলে সেখান থেকে সুন্দরভাবে পড়ে নিও। তো আশা করছি আমি যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ।
তো আজকে আলোচনা করলাম বোরের পরমাণু মডেল এবং সেই মডেলের সীমাবদ্ধতা। আজকে পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।